দর্শক, দেশ জুড়ে চলতে থাকা মহামারীতে রূপ নেয়া হাম ও এর সংকট নিয়ে আজকে আমরা কথা বলবো। থাকবেন আমাদের সাথে দুজন অতিথি। এবং দর্শক, জানিয়ে রাখি, যখন হাম সংকট নিয়ে আমাদের আজকের সংবাদ যোগ, তখন হাম ও এর উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা 432 জন। এই নিয়ে আজকে আমরা আলাপ করব। আমাদের সাথে দুজন অতিথি আছে। আমাদের সাথে আছেন IEDCR এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মুস্তাক হোসেন এবং গ্যাভি CSO স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ডাক্তার নিজামুদ্দিন আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই আসলে আসতে চাই ডাক্তার মুস্তাকের কাছে। ডাক্তার মুস্তাক, আমি একটু জানতে চাই যে মার্চ থেকে শুরু হওয়া এই যে হামের প্রকোপ, তারপরে আসলে ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন আমরা দেখছি মায়ের বুক খালি হচ্ছে। এই কি করলে আসলে এই মৃত্যুর মিছিল থামানো সম্ভব বলে আপনার মনে হয়? জি, ধন্যবাদ। আমাদের সবারই মূল প্রস্তুত সেটাই, এবং যারা এর নিরসনের জন্য কাজ করছেন তারাও সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন। ইতিমধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে হামের সংক্রমণ কমানো, টিকাদান চলছে। টিকাদান অনেকখানি গিয়েছে, তবে 5ই এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত যে টিকাদানের পরিমাণটা খুব বেশি ছিল না। জরুরি ভিত্তিতে যেখানে যেখানে হটস্পট বলা যায়, 20টা জায়গায় বা আরো কম বা 10-15 জায়গায়, সেসব জায়গায় কিন্তু হামের প্রকোপটা কমে এসছে। কিন্তু এর বাইরে আরো শত শত হটস্পট গড়ে উঠেছে, সেখানে হাম ছড়িয়েছে এবং এখনো ছড়াচ্ছে। 20 তারিখ থেকে একটু বড় মাত্রায় আমরা গণটিকা অভিযান শুরু হয়েছে। আগামী 20শে মে হয়তো সে 1 মাস পূর্তি হতে যাচ্ছে। আমরা আশা করছি, কিন্তু দেখছি যে প্রতিদিন কিছু না কিছু হাম বাড়ছে আগের চাইতেও। আর মৃত্যু কমানোর জন্য আমাদের বিশেষ ব্যবস্থা দরকার। আমাদের যারা সরকারের নেতৃস্থানীয় ব্যক্তি বলছেন, সেই বিশেষ ব্যবস্থা যদি আমরা এই আমাদের জনস্বাস্থ্যের নীতি অনুযায়ী না করি, শুধুমাত্র হাসপাতালের ভেতরে এটার উত্তর খুঁজি। আপনি আইসিইউ কতটাই বা বাড়াবেন? রোগীর বেড, আর একটা হাসপাতালের ক্যাপাসিটি 30টা, 300 বেড করে সেখানে শিশু চিকিৎসা করা যায় না। হাসপাতালের আগেই যদি আমরা হামের যে প্রকোপটা সেটা কমানোর যে ব্যবস্থাগুলো আছে জনস্বাস্থ্যের নীতি অনুযায়ী, রোগতাত্ত্বিক নীতি অনুযায়ী, সেটা কিন্তু না করি, আপনি হাসপাতালের চিকিৎসকরা প্রাণান্তও চেষ্টা করছেন। আমি এবং নিজাম ভাই দুজনেই একটা মিটিংয়ে ছিলাম। হাসপাতালের ভেতরে কি করা যায় আমাদের চিকিৎসকরা বলছেন, তাদেরকে আমরা দুজনে এবং আরো কেউ কেউ বলেছি, দেখুন, হাসপাতালের বাইরে যারা হাম রোগে ভুগছে, একজন চিকিৎসক বলছিলেন, আমি শুনছিলাম আপনাদের টেলিভিশনে সাক্ষাৎকারে, যে এখন হামের লক্ষণ দেখা দেওয়া মাত্রই হচ্ছে সে হামের রোগী, সম্ভাব্য রোগী, সন্দেহজনক হামের রোগী না। তাকে আপনি শিশু হাসপাতালে ভর্তি করতে না পারেন, মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে না পারেন, তাকে কোথাও না কোথাও, যারা বিশেষ করে প্রান্তিক পরিবারের শিশু যারা আগে থেকেই পুষ্টিহীনতায় ভুগছে, অন্যান্য সংক্রমণে ভুগছে, তাকে যদি হাসপাতালে রেখে পরিচর্যা না করেন, তাকে যদি ভিটামিন A ক্যাপসুল এবং পুষ্টিকর খাবার না খাওয়ান, তাহলে কিন্তু গুরুতর রোগীর সংখ্যা বাড়বে। শুধু সাধারণ রোগীর সংখ্যা বাড়লে আপনি ফেরত দিতে পারেন, যারা সচ্ছল পরিবারের লোক তারা বাড়িতেই আইসোলেশন করতে পারবেন। কিন্তু প্রান্তিক পরিবারের শিশুদেরকে আপনাদের কোনো না কোনোভাবে একটা সেবা যত্ন, চিকিৎসা সেবা আওতায় আনতে হবে মাধ্যমিক বা মাঝারি মানের হাসপাতালে। তাহলে একদিকে রোগীর সংখ্যাও কমবে, তাদের কাছ থেকে অন্য রোগে আক্রান্ত হবে না অন্যেরা। আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা, জটিল গুরুতর রোগীর সংখ্যা তৈরি কমে যাবে। তাহলে এখন যে আইসিইউ আছে, আমাদের চিকিৎসকরা যে চিকিৎসা করছেন, নার্স, যারা টেকনোলজিস্ট, তাদের এই ক্যাপাসিটি দিয়েই তখন তারা সামাল দিতে পারবেন। আপনি যদি নৌকার তলার ফুটা বন্ধ না করে শুধুমাত্র পানি সেচের উপরে গুরুত্ব দেন, নৌকা ভেসে থাকতে পারবে, কিন্তু একসময় সে নৌকাটা ভেসে নাও থাকতে পারে। কাজেই হাসপাতালের যেই ম্যানেজমেন্ট, তাকে উন্নত করতে হবে, সে বিষয়ে কথা হচ্ছে। চিকিৎসা পদ্ধতি কিভাবে আরো উন্নত করা যায়, বেশি বিদেশিদের যারা অভিজ্ঞ তাদেরও পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু হাসপাতালের বাইরে রোগের নিয়ন্ত্রণের যদি আমরা ব্যবস্থা করার জন্য সর্বাত্মক চেষ্টা না করি, আমাদের সেই সব চেষ্টা কিন্তু, আজকে দেখেন টিকা দেওয়ার 1 মাস পার হয়ে গেছে, তারপরও রোগীর সংখ্যা কমছে না। টিকা দেওয়ার 1 মাস পার হয়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। কাজেই কিছু একটা আমাদের করা যায়, যেটা আমাদের আওতার মধ্যে আছে। নিশ্চয়ই মৃত্যুর সংখ্যা আমরা কমাতে পারবো আমাদের আওতার মধ্যে। সেটা আছে, যেই রিসোর্স আমাদের আছে, জনবল, এবং সেটাকে ঠিকভাবে বিন্যস্ত করতে পারলেই কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফল। নিশ্চয়ই আপনার কাছে আমরা এই সমাধান নিয়ে আরো কথা বলবো ডাক্তার মুস্তাক। আমরা একটু যেতে চাই ডাক্তার নিজামুদ্দিনের কাছে।
ডাক্তার নিজামুদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আমরা চেষ্টা করছি তার সাথে আবার যোগাযোগের। যতক্ষণ আমরা যোগাযোগের চেষ্টা করি ততক্ষণ আমরা ডক্টর মুস্তাক আপনার সাথে আবার ফিরতে চাই আপনার কাছে। আপনি যেটা বলছিলেন যে আসলে টিকা দেওয়ার কর্মসূচি চলছে, তার সাথে আসলে আরও কিছু চিকিৎসা প্রক্রিয়ায় তাৎক্ষণিকভাবে জেলা শহরগুলোতে পদক্ষেপ নিতে হবে। আমরা দেখি যে ঢাকামুখী হচ্ছে, যার জেলা শহরে যেই রোগীগুলো আসছে তারা অনেক বেশি উন্নত চিকিৎসার জন্য ঢাকামুখী হচ্ছে, এবং একই সাথে দেখছি ঢাকায়ও কিন্তু আইসিইউ সংকট এবং একই সাথে চিকিৎসার যে সংকট সেটাও আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় কি ধরনের তড়িৎ পদক্ষেপ নিতে পারে? দেখুন, ঢাকামুখী কেন হচ্ছে আমি ইতিমধ্যেই আপনাদের এখানে বলেছি কিনা জানি না, যেই প্রান্তিক পরিবারের শিশুটার জ্বর হচ্ছে বা হাম হচ্ছে, তার বাবা মা দিন আনে দিন খায়, তারা দেখে যে বাচ্চাটা ভালো হয়ে যাবে, আর আমি যদি ওকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরি অথচ ভর্তি করবে না, তারা বরঞ্চ আরো ঔষধপত্র টেস্টের জন্য পয়সা খরচ হবে, যাতায়াতে পয়সা খরচ হবে, তাই আরো দু একটা দিন সে দেখে। কিন্তু যখন দেখে যে তার শিশুটা ভালো হচ্ছে না, অজ্ঞান হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, তখন সেই প্রান্তিক পরিবারের বাবা মা ঘটি বাটি বিক্রি করে ধার কর্জ করে তারা ঢাকায় রওনা হয়। এই কারণে, কারণ জানে যে জেলা হাসপাতালে গেলে বলবে যে ভাই বা আপা খালাম্মা আমাদের এখানে আইসিইউ নেই, আপনার যে বাচ্চাটা অজ্ঞান করে নিয়ে আসছেন এই অজ্ঞানটা এখানে ভালো হবে না। যখন ঢাকায় সেই শিশুর মা অজ্ঞান বাচ্চাকে নিয়ে আসে, আমরা তাকে মুখের উপরে বলি আপনারা অসচেতন, আপনারা সময় মতো আসেননি, দোষটা তার, দোষটা তো তার নয়। সেক্ষেত্রে কি করা যেতে পারে আপনার কাছ থেকে শুনবো বিস্তারিত। ডক্টর মুস্তাক, আমরা যোগাযোগ স্থাপন করতে পেরেছি ডক্টর নিজামুদ্দিনের কাছে, আপনার কাছে আসতে চাই। বর্তমান সরকার তড়িৎ গতিতে একটা উদ্যোগ নিল, টিকা কেনা হলো, আমদানি করা হলো, এবং স্বাস্থ্যমন্ত্রী একই সাথে বলেছেন যে এটা সারা দেশে এই টিকা কার্যক্রম চলবে এবং চলছে। তিনি আশা করছেন যে 98% শিশুকে যদি এই টিকা কার্যক্রমের আওতায় আনা যায় তাহলে আসলে এই হাম মহামারীকে সামাল দেয়া যাবে। আপনার কি তা মনে হয় কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা পাবলিক হেলথ থেকে যে কথা বলে থাকি সবসময়, আমাদের যে টিকা রিপোর্ট আমরা দেখছি এবং মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলেছেন সেটা হলো আমাদের রুটিন কাভারেজ, এবং রুটিন কাভারেজটাকে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ভেরিফাই করা দরকার, যে জন্য RCM বলি আমরা, যেটা র্যান্ডম মনিটরিং করা হচ্ছে। তাতে করে র্যান্ডম মনিটরিং এ দেখা যাচ্ছে আপনার এই কাভারেজের থেকে শহর এলাকায় 20 থেকে 30% কম, এবং আপনার গ্রামে 15 থেকে 20% কম বাচ্চা টিকা পেয়েছে। বিষয় একটাই, আমরা নাম্বার, পার্সেন্টেজ এবং নাম্বার, এই দুটো গুণা মানে আমরা একটা জীবন গুনছি, একটা শিশুর জীবনের সাথে নাম্বার গুণে আমরা ক্যালকুলেট করে যাচ্ছি। তার থেকে বড় জায়গা যেটা মোস্তাক ভাই বলছিলেন, যে আমরা যে শিশুরা যে আসবে, টিকাটা যে দেওয়া হবে, এবং টিকা দেওয়ার কর্মী বাহিনী যে তাকে টিকা দিয়েছে সেটা এনশিওর করা অত্যন্ত জরুরি। আজকে আমরা কত পার্সেন্ট টিকা দিয়েছি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমরা যে কত পার্সেন্ট টিকা দিয়েছি সেটা ইম্পর্টেন্ট, কিন্তু তার পাশাপাশি আমাদের অ্যাচিভমেন্টের পাশে আমি মনে করি আমরা এখন ম্যাসিভ আপনার স্প্রেডের অবস্থায় রয়েছি। সারা দেশে হাম ছড়িয়ে গেছে, আর 64টা জেলায় ছড়িয়ে ডিটেক্টেড হয়েছে। এই অবস্থাতে আমাদের আর ওই আমরা কত পার্সেন্ট অ্যাচিভ করেছি সেটা ঠিক আছে, ভালো করছে, কিন্তু স্বাস্থ্যকর্মীদেরকে উৎসাহ দেওয়া দরকার, প্রচার প্রচারণা আরো জোরদার করা দরকার। এবং অনেক বাবা মাই বলছে হাসপাতালে এসে তারা জানে না, যাদের রিপোর্ট আমরা একটু আগে দেখেছি। তো এটা একটা উৎসব মুখর পরিবেশে যদি আমরা এই ক্যাম্পেইনের যে সমস্ত মেসেজগুলো গ্রামে শহরে সব জায়গাতে যদি দেওয়া যায়, তাহলে মানুষ আসবে। এবং টিকাদান কর্মীর যে বর্তমান আওয়ারে টিকা দিচ্ছি আমরা, সেই 9টা 5টা বা 9টা 4টার আওয়ারের মধ্যে হলে হবে না। শহর এলাকাতে, পার্টিকুলারলি ঢাকা বা সিটি কর্পোরেশনগুলোতে যদি আমরা দেখি, তাহলে দেখবেন যে সেখানে যারা কর্মজীবী মানুষ রয়েছে তাদের পক্ষে কিন্তু বাচ্চাদের নেওয়া আসা সম্ভব হয়ে ওঠে না। এটা আমরা আগেও দেখেছি।
সেই জায়গায় টিকাদান করার জন্য অর্থাৎ ডাক্তার নিজাম, আপনি বলছেন যে টিকাদান কর্মসূচির যে প্রক্রিয়া সেটাতেও একটু পরিবর্তন এনে সেটাতে আসলে পরিবর্তন এনে বাস্তবিক একটা প্ল্যান করা হতে পারে। আমি একটু বলি যে এই পর্যন্ত টিকাদান কর্মসূচি 1 মাস চলেছে এবং হটস্পটগুলোতে আগে টিকাদান কর্মসূচি চালানো হয়েছে। আপনাদের পর্যবেক্ষণে যেখানটাতে আসলে টিকাদান কর্মসূচি চললো, যেই শিশুগুলো টিকার আওতায় আসলো, তাদের মধ্যে থেকে কি আপনার মনে হয় কিনা যে কিছুটা এই সংক্রমণ কমলো সেই জায়গাগুলোতে? আমাদের যে প্রথম ফেজে আপনার ইমার্জেন্সি রেসপন্স যেখানে শুরু হয়েছিল 30টা উপজেলাতে, সেখানে রিসেন্টলি একটা রিপোর্ট দেখছি আমরা কিছুটা কমেছে, বাট মানে হাইলি সিগনিফিক্যান্ট না, কিন্তু একটু সময় লাগবে। কারণ হচ্ছে যে টিকা শরীরে যখন একটা শিশুর আজকে যার শরীরে দেওয়া হয়েছে টিকা, তার শরীরে অ্যান্টিবডি ডেভেলপ করবে কিন্তু মিনিমাম 2 উইকস এর পরে। তো সেই জন্য আমাদের ধৈর্য ধরতে হবে, এবং কিন্তু টিকা যে কাজ করছে এটা নিশ্চিত, এবং সেটা আমরা দেখছি ইমার্জেন্সি ফেজের 30টা উপজেলা থেকে। তার মানে কি, এই যে আমরা এই প্রচারণাগুলো যদি জোরদার করি, এখন যে আগামী 20 তারিখ পর্যন্ত যে আমাদের টিকাদান কর্মসূচির যে পরিকল্পনা রয়েছে, সেটাতে যে সবাইকে ক্যাচ আপ করতে পারবো বলে আমি সন্দিহান, যে যারা ঝরে পড়া শিশু আছে। তো সুতরাং রুটিন ইমিউনাইজেশনের পাশাপাশি কিন্তু চলছে। সুতরাং রুটিন ইমিউনাইজেশনকেও যদি মানে আরো জোরদার করা যায়, এবং ওই এখান থেকে যারা মিস করে যাবে সে যেন রুটিন ইমিউনাইজেশনের স্বাস্থ্যকর্মীর দ্বারা সেইটা দেওয়া সম্ভব হয়ে থাকে, তাহলে যেটা ঘটবে, তাহলে একটা আপনার এই মানে আপনার বলয় তৈরি হবে, এবং এই প্রস্তুতির মাঝখানে একটা বেড়া তৈরি হবে যেখানে ইনফেকশন কন্ট্রোল মেকানিজমে চলে যাবে, এবং সকল বাচ্চা, কেউ মিস বাচ্চা থাকবে না। আমাদের তো এটা সবাই জানি যে ভ্যাকসিন ইস্যু না, ইস্যু হচ্ছে ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা বা শিশুকে, এটা হচ্ছে বড় ইস্যু। সুতরাং সেই জায়গাতে যদি আমরা ফোকাস করি তাহলে আমাদের বর্তমান অবস্থান কমে যাবে। আর যেটা আমরা দেখছি হাসপাতালের লোড, মোস্তাক ভাই সুন্দর করে বলেছে, হাসপাতালের লোড আমরা দেখছি ঢাকাতে, হাসপাতালের লোড দেখছি জেলা শহরগুলোতে, কিন্তু আমরা তো এই জায়গায় বারবার বলে আসছি পাবলিক হেলথ অ্যাপ্রোচে আমরা এই হাসপাতাল ভিত্তিক ক্যাম্পেইন করলে তো আমাদের হবে না, আমাদেরকে করতে হবে গ্রাম আইসোলেশন, যেখানে টিকাদান কেন্দ্র, সেখানে রোগী কি করে তার এলাকার পাশে। ডক্টর নিজামুদ্দিন, আপনার কাছে আমরা আসব। আমরা একটু ডক্টর মুস্তাকের কাছে আবার যেতে চাই। ডক্টর মুস্তাক, একটু জানতে চাই, হাম ও হামের উপসর্গে মৃত্যু হচ্ছে, আসলে এই যে হামের উপসর্গে আমরা ছোটবেলায় দেখেছি হাম হয়েছে, হাম ভালো হয়ে গেছে 1 সপ্তাহের মধ্যে, আসলে এবার হাম এরকম মহামারী আকারে, এরকম ভয়ঙ্কর আকারে আসলো কেন, বা এর পেছনে আসলে কি কারণ? জি, প্রথম কারণ হচ্ছে যে দেখুন, 1000 হামের রোগীর ভিতরে যদি 3 জন মারা যায়, তাহলে 1 লাখ হামের রোগীর মধ্যে কতজন মারা যাবে? সংখ্যাটা নিশ্চয়ই 100 গুণ। কাজেই আগে যে আমাদের হাম হয়েছে, মৃত্যু হয়েছে, আমাদের চোখে দেখিনি, কম হয়েছে, খুবই কম, 1000-এ 1 জন বা 2 জন। এখন লক্ষ লক্ষ শিশু বা তারও বেশি হয়তো এই সারা দেশে ছড়িয়ে পড়েছে, তাদের মধ্যে যদি আনুপাতিক হারটা সমান থাকে তাহলে নিশ্চয়ই মৃত্যুর সংখ্যাটা বেশি হবে। দ্বিতীয় হচ্ছে, যখন একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া অনেক মানুষকে আক্রমণ করে, তখন ভাইরাসটা তার ভিরুলেন্স, আমরা ডাক্তারি ভাষায় বলি, তার মারাত্মক ক্ষতি করার ক্ষমতা অনেক বেড়ে যায়, এবং জেনোম সিকুয়েন্সে হয়তো বোঝা যাবে কোনো এদের যে মারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, জেনোম সিকুয়েন্সে বোঝা যাবে, আমাদের দেশের বিজ্ঞানীরা করছেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো সে অফিসিয়ালি প্রকাশ হয়নি, মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বলছেন যে ভাইরাসের চরিত্রে কিছুটা পরিবর্তন লক্ষ্য তারা করছেন। কাজে এটা কারণ হচ্ছে ব্যাপক সংখ্যায়, ব্যাপক বিস্তৃত সংক্রমণের জন্য, এবং সারা দুনিয়াতেই হামটা বেড়ে গেছে। আপনি যে কথাটা বলছেন যে বাচ্চারা দেরি করে আসছে কেন, এই সমাধানটাকে আমি একটু বলি। তাহলে যারা প্রান্তিক শিশু, তাদের যদি হামের লক্ষণ দেখা দেয়, তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হবে। ঢাকা মেডিকেল কলেজে বা রাজশাহী মেডিকেল কলেজে আসার আগেই মাঝারি যে হাসপাতালগুলো গ্রামে এবং শহরে আছে, ঢাকা শহরে সিটি কর্পোরেশনের হাসপাতালগুলো কিন্তু এখনো খালি পড়ে আছে, সেখানে এই ঝুঁকিপূর্ণ শিশুদেরকে রাখতে হবে। তাদেরকে আপনি শিশু হাসপাতাল থেকে ফেরত দিয়ে বলেন আপনি ওই জায়গায় চলে যান, আপনি মিরপুরে সিটি কর্পোরেশনের শিশু হাসপাতালে চলে যান। অর্থাৎ ডাক্তার মুস্তাক, চিকিৎসা ব্যবস্থাপনায় আরো মনোযোগ দিতে হবে, আরো জোরদার করতে হবে। আমাদের সময় আসলে সংক্ষিপ্ত, শেষ হয়ে এসেছে। ডাক্তার মুস্তাক এবং ডাক্তার নিজামুদ্দিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
দর্শক, এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল রাত ঠিক 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, তার বিস্তারিত নিয়ে। একাত্তরের সাথেই থাকুন।